আমরা এনজাইমের গঠন ভিত্তিক শ্রেণীবিভাগ জেনেছি। এখন কী ধরনের বিক্রিয়াকে এনজাইম প্রভাবিত করছে তার উপর ভিত্তি করেও আমরা এনজাইমের শ্রেণীবিভাগ করতে পারি। তো এক্ষেত্রে প্রথমেই যে আসবে সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম। আমরা যদি একটু নাম থেকে দেখি যে এনজাইম কী ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে, এই দেখো অক্সিডো, এটা আসছে অক্সিডেশন থেকে, আর এই রিডাকশন থেকে আসছে। তাহলে আমরা বুঝতেছি অক্সিডো রিডাকটেজ এনজাইম তারা জারণ বিজারণ ঘটায়। আমরা যদি একটু স্মরণ করি, জারণ মানে কী ছিল, আমরা জানি কোনো একটি যৌগ থেকে যখন ইলেকট্রনের ছাড়ন অর্থাৎ ইলেকট্রনের অপসারণ কিংবা হাইড্রোজেনের অপসারণ কিংবা অক্সিজেনের সংযোগ হয়, তখন আমরা বলি যে সেই যৌগটি জারিত হয়েছে। ঠিক বিপরীতভাবে কোনো একটা যৌগ যখন ইলেকট্রন গ্রহণ করে কিংবা সেই যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় কিংবা সেই যৌগ থেকে যদি অক্সিজেনের অপসারণ ঘটে, আমরা বলি যৌগটির বিজারণ ঘটেছে। তো এমন একটা বিক্রিয়া দেখো আমরা এখানে দেখিয়েছি, এবং একটা এনজাইম ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। আমরা নাম থেকেই বুঝতেছি সেটা কি করবে, হাইড্রোজেনকে অপসারণ, ডি মানে হচ্ছে অপসারণ, হাইড্রোজেনকে অপসারণ করবে। কাজেই এই এনজাইমটা কি করবে, সে হাইড্রোজেনের অপসারণ করবে অর্থাৎ জারণ ঘটাবে। কাজে এটা তো একটা অক্সিডো রিডাকটেজ এনজাইম। তো আমরা একটু খেয়াল করি এখানে কী ধরনের বিক্রিয়া হয়। দেখো এখানে ছিল 3 ফসফোগ্লিসারালডিহাইড। আমরা একটু নাম থেকে কিন্তু তার স্ট্রাকচারটা চিন্তা করা যায়। দেখো এটা হচ্ছে গ্লিসারালডিহাইড। তো আমরা গ্লিসারলের কথা জানি, গ্লিসারলের 1 নম্বর কার্বনটা যদি অ্যালডিহাইড হয় সেটা হয়ে যাবে গ্লিসারালডিহাইড, আর তার 3 নম্বর কার্বনে যদি ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন আমরা তাকে বলছি 3 ফসফোগ্লিসারালডিহাইড। তো 3 ফসফোগ্লিসারালডিহাইডের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এখান থেকে দেখো এই যে এখান থেকে হাইড্রোজেনের অপসারণ হয়, আমি যদি একটু স্ট্রাকচারটা দেখাই তাহলে বোধহয় একটু ভালো বুঝাতে পারবো। তবে একটা কথা বলে রাখি, স্ট্রাকচার কিন্তু মুখস্থ করার জন্য না, স্ট্রাকচার হচ্ছে বোঝার জন্য, স্ট্রাকচার হচ্ছে বোঝার জন্য। যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি, দেখো এরকম, তাহলে দেখো এটা হচ্ছে গ্লিসারালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট গ্লিসারল, 1 নম্বর অ্যালডিহাইডের জন্য গ্লিসারালডিহাইড, 3 নম্বরে ফসফেট আছে। তো এটা হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড। আর ফসফেট গ্রুপ, আমি বারবার একটা কথা বলতেছি, ফসফেট গ্রুপ মানে কিন্তু ফসফরিক অ্যাসিড, এটা যেন আমরা ভুলে না যাই। তো এটার স্ট্রাকচারটা দেখো আমি এখানে দেখিয়েছি। তো এখানে কি হয়, এই যে দেখো গ্লিসারালডিহাইডের এখানে একটা হাইড্রোজেন, আর এই যে আরেকটা সাবস্ট্রেট তার এখানে আরেকটা হাইড্রোজেন। তো এই দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে যায়, আর এই যে ফসফেট এই গ্রুপটা এটা এসে এখানে লেগে যায়। যদি আমরা দেখি দেখো এরকম হবে, হ্যাঁ এটা এসে এখানে লেগে যাবে। তো এখান থেকে তো দুইটা হাইড্রোজেনের অপসারণ হইল, মানে এখানে যে এনজাইমটা কাজ করলে সেটা হচ্ছে ডিহাইড্রোজেনেজ, এবং সে ফসফোগ্লিসারালডিহাইডের উপরে কাজ করেছে, এজন্য ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেজ। এখান থেকে কিন্তু আমরা আরেকটা ব্যাপার খেয়াল করতে পারি, এই দেখো NAD, এটা কিন্তু একটা কোএনজাইম ছিল। তাহলে তার ভূমিকা কি, এই আমাদের সাবস্ট্রেট থেকে যে অ্যাটম এখানে নির্গত হইল সেই অ্যাটমের গ্রহিতা কিন্তু এই NAD। আবার মাঝে মাঝে আমরা অনেক বিক্রিয়া খেয়াল করব যে NADH2 যেটা বা NADH+H, এখানে কি হয়, এটাও কোএনজাইম হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে সেটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছে, মানে কোএনজাইমের একটা কাজ হচ্ছে তার একটা বিক্রিয়া অংশগ্রহণ করে, সাবস্ট্রেট থেকে যে অ্যাটম নির্গত হয় কিংবা সাবস্ট্রেটের সাথে যে অ্যাটম যুক্ত হয় সেই অ্যাটমের গ্রহিতা কিংবা দাতা হিসাবে কাজ করে। এখন আসো ট্রান্সফারেজ। তো নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এই ধরনের এনজাইমগুলো কি করবে, বিভিন্ন গ্রুপকে ট্রান্সফার করে। হ্যাঁ, যেমন ধরো গ্লুটামিক অ্যাসিড আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেখো গ্লুটামিক অ্যাসিডের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, এটা কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড আমরা বলেছিলাম, এবং এই অ্যাসিড নাম থেকে আমরা এটাও বলেছিলাম যে এটা হচ্ছে একটা ডাইকার্বক্সিলিক অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এখানে একটা অ্যামিনো গ্রুপ তো আছেই, সাথে 2টা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। হ্যাঁ, আবার দেখো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তোমরা কিন্তু এটারও স্ট্রাকচার চিন্তা করতে পারো যে অক্সালো, এই শব্দটা আসলে আসছে অক্সালিক অ্যাসিড থেকে। আমরা কিন্তু সবাই জানি যে অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচারটা কীরকম, এরকম না। তো অক্সালো, এখানে আছে আরও অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিড তো আমরা সবাই চিনি, তো 2টা যুক্ত হয়ে তৈরি হয়েছে আসলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে কিন্তু কোনো ধরনের এমিনো গ্রুপ নাই। এখন দেখো এর মধ্যে একটা এমিনো গ্রুপ আছে, যেহেতু এটা অ্যামিনো অ্যাসিড, তো সেই অ্যামিনো গ্রুপটা কী হইল, এখানে ট্রান্সফার হয়ে গেল। তো এক্ষেত্রে যে এনজাইম কাজ করছে সেটা হচ্ছে ট্রান্সফারেজ। এখন অ্যামিনো গ্রুপটা এই অ্যাসিডের সাথে যুক্ত হওয়ার পরে সে কী হয়ে যাবে, একটা অ্যামিনো অ্যাসিড, এবং সেটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। এই দেখো
আমরা বলেছিলাম যে অ্যাসপার্টিক অ্যাসিডটাও হচ্ছে একটা ডাইকার্বক্সিলিক অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ তার মধ্যেও দুইটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে। আচ্ছা, এটা আমরা এখান থেকে চিন্তা করতে পারি। দেখো এই যে অক্সালো এর মধ্যে তো একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ছিল, এসিটিক অ্যাসিড এর মধ্যে একটা কার্বক্সিলিক অ্যাসিড ছিল। আচ্ছা, আমি যদি একটু স্ট্রাকচারটা দেখাই তাহলে বোধহয় ভালো করে বুঝবা তোমরা। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গ্লুটামিক অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড আমরা বলেছিলাম। দেখো 5 কার্বনের একটা অ্যামিনো অ্যাসিড, এই দেখো এর মধ্যে কিন্তু দুইটা কার্বক্সিল গ্রুপ আছে, একটা অ্যামিনো গ্রুপ তো আছেই। আর এই দেখো এইটুকু আসছে অক্সালিক অ্যাসিড থেকে আর এইটুকু অ্যাসিটিক অ্যাসিড থেকে, তাহলে এটা হইলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো এখন কি হয়, এই অ্যামিনো গ্রুপটা এই কার্বনে চলে যাবে, এই হাইড্রোজেনটা এই কার্বনে চলে যাবে, আর এই যে এই মূলকটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে যদি আমরা দেখি, এই দুটো এখানে চলে যাবে, এই দেখো এই যে এই কার্বনে চলে আসছে, তাহলে এটা হয়ে গেল একটা অ্যামিনো অ্যাসিড এবং এর নাম হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। দেখো খেয়াল করো, এটা কিন্তু একটা ডাইকার্বক্সিলিক অ্যামিনো অ্যাসিড। আর এটা কি হবে, এই গ্রুপটা যদি এখানে চলে যায় তাহলে এখানে কিটো হয়ে গেল, তাহলে এটা হইলো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এখন একটা কথা বলে রাখি, দেখো এটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটা কোনো অ্যামিনো অ্যাসিড না। তো এই যে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের কিছু নাম আমাদের মনে রাখতে হয়, যেমন 2 কার্বন বিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিবা তাদেরকে এগুলো মনে রাখতে হয়, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। যে 3 কার্বন বিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম কি, 4 কার্বন বিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম কি, 5 কার্বন বিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম কি। এই দেখো এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিড, তো এর নাম হচ্ছে গ্লুটারিক অ্যাসিড। 6 কার্বন বিশিষ্টটার নাম আমরা সবাই জানি এডিপিক অ্যাসিড, আমরা চিনো 19 এটা ছিল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, হ্যাঁ ডাইকার্বক্সিলিক অ্যাসিড, তো তার নাম হচ্ছে গ্লুটারিক অ্যাসিড। আর কার্যকরী মৌলিকের সাথে যুক্ত কার্বনটাকে আমরা বলি কি, আলফা কার্বন। তো আলফা কার্বনে কিটো গ্রুপ আছে, জন্য এটাকে আমরা বলছি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তাহলে সে এখানে কি ট্রান্সফার হইলো, এখান থেকে অ্যামিনো গ্রুপটা এখানে ট্রান্সফার হইলো। আমি আবারও বলি, স্ট্রাকচারগুলো কিন্তু মুখস্থ করার জন্য না, স্ট্রাকচারগুলো আমরা কেন দেখাচ্ছি, বোঝার জন্য। আসো হাইড্রোলেজ, নাম থেকে আমরা বুঝতেছি যে এনজাইমগুলো হাইড্রোলাইসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করে তাদেরকে আমরা বলছি হাইড্রোলেজ। যেমন ধরো সুক্রোজ, এই সুক্রোজ কীভাবে তৈরি হয়েছিল, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে। আর তৈরি হওয়ার সময় এখান থেকে কোনো পানি অপসারিত হয়েছিল, কাজে পানি যুক্ত হইলে এখন আবার সেটা আর্দ্র বিশ্লেষিত হয়ে গেল, হইল গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আমরা একটা জিনিস মনে রাখবো যে আমাদের পরিপাকের যত এনজাইম আছে সব এনজাইমই হচ্ছে হাইড্রোলেজ, অর্থাৎ তারা আর্দ্র বিশ্লেষণ করে একটা যৌগকে ভাঙে। তারপরে আসো লাইয়েজ, তো এরা জারণ বিজারণ ছাড়া অন্য কায়দায় বিভিন্ন মূলককে ট্রান্সফার করে, অর্থাৎ এরাও ট্রান্সফার করে কিন্তু জারণ বিজারণ ছাড়া, মানে এখানে কোনো জারণ বিজারণ ঘটবে না, কোনো অ্যাটিপির দরকার হবে না, বিভিন্ন মূলককে তারা ট্রান্সফার করবে। যেমন ধরো এই যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, একটু নাম থেকে স্ট্রাকচারটা চিন্তা করো, ফ্রুক্টোজ মানে 6 কার্বন বিশিষ্ট একটা কিটোজ, 2 নম্বরে কিটোন গ্রুপ থাকবে। 1,6-বিসফসফেট মানে 1 নম্বরে এবং 6 নম্বরে 2টা ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। আর এটা তাহলে 6 কার্বন বিশিষ্ট ছিল, তার মধ্যে 2টা ফসফেট গ্রুপ ছিল। অ্যালডোলেজ একটা এনজাইম, আমরা এটা গ্লাইকোলাইসিস যখন পড়বো তখন এটা দেখানো হবে, তোমরা সেখানেও এটা পাবা। তাহলে এই অ্যালডোলেজ এনজাইম সে কী করে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটকে ভেঙে 3 ফসফোগ্লিসারালডিহাইড, যা আমরা একটু আগে দেখিয়ে এসেছি, এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন অর্থাৎ প্রোপানন, যেটা কিনা 3 কার্বন বিশিষ্ট ফসফেট তৈরি করে। তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগের ফসফেট তৈরি হইলো, এখানে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগের ফসফেট তৈরি হইলো, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট 2টা ফসফেটের একটা যৌগ ছিল। আমি একটু স্ট্রাকচারটা দেখাই, তোমরা বুঝবা আরও ভালো। এই দেখো এটা হচ্ছে স্ট্রাকচার, এই যে এটা হচ্ছে ফ্রুক্টোজ, এই দেখো 2 নম্বর কার্বনে কিটোন গ্রুপ আছে, 1 নম্বর কার্বনে একটা ফসফেট, 6 নম্বর কার্বনে ফসফেট, কাজে এটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6, এটা 6, এটা 1,6-বিসফসফেট। এখন কি হয়, এখান থেকে একটা ভাঙন আসলে হয়। দেখো আমরা কিন্তু আরেকটা ব্যাপার মনে রাখতে পারি যে লাইয়েজ তারা একটা যৌগকে ভেঙে দেয়, তবে মনে রাখতে হবে তারা একটা যৌগকে ভাঙার সময় কোনো ধরনের অ্যাটিপির ব্যবহার করে না, অ্যাটিপি খরচ করে না, শক্তি খরচ করে না। আবার আমরা লাইগেজ একটা এনজাইম পাবো যে কি করে 2টা যৌগকে যুক্ত করে দেয় এবং তারা কিন্তু অ্যাটিপির ব্যবহার করে, মানে অ্যাটিপি খরচ হয় সেখানে। তো লাইগেজ এনজাইম অ্যাটিপি ব্যবহার করে 2টা যৌগকে যোগ করে দেয়, আমরা একটু মনে রাখবো। তো এখান থেকে যদি ভাঙন হয় দেখো কি হবে, এই যে কিটোন, তো এইটা দিয়ে তৈরি হয়ে গেলে আমাদের এইটা
অর্থাৎ এই যে দেখো তৈরি হয়ে গেল, এটা 2 নম্বর কার্বনের কিটোন ছিল সেটা, অর্থাৎ ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। আর এই নিচে দেখো এই যে এখান থেকে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়ে এখান থেকে তৈরি হয়ে গেল আমাদের গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট। তো এই এনজাইমটাকে আমরা এখানে যে এনজাইমটা কাজ করতেছে সেটা হচ্ছে কি অ্যালডোলেজ। তারপরে আসো আইসোমারেজ। তো নাম থেকে আমরা বুঝতে পারতেছি তারা কি করে, একটা যৌগকে আর একটা যৌগকে তারা আইসোমারে পরিণত করে। যেমন ধরো এই যে গ্লুকোজ 6 ফসফেট এটা কিন্তু একটা অ্যালডোজ, হ্যাঁ, আর এই ফ্রুক্টোজ 6 ফসফেট এটা হচ্ছে একটা কিটোজ। একটা কথা মনে রাখবা, অ্যালডোজ এবং কিটোজগুলা পরস্পরের আইসোমার, অর্থাৎ তাদের রাসায়নিক সংকেতটা একই রকম, শুধু এই ক্ষেত্রে কার্যকরী মূলক হিসেবে থাকে হচ্ছে অ্যালডিহাইড মূলক এবং ফ্রুক্টোজের ক্ষেত্রে থাকে হচ্ছে কিটোন মূলক। কাজে আমরা তাদেরকে পরস্পরের কার্যকরী মূলক সমাণু বলতে ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করলো সেটা হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ, অর্থাৎ গ্লুকোজ ফসফেট, গ্লুকোজ ফসফেট এর উপরে কাজ করলো, তো এই জন্য এর নাম হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ। এখন আসো লাইগেজ। তো আমরা বলেছি যে এটিপির সহায়তায় দুটি বিক্রিয়ককে যুক্ত করে হচ্ছে লাইগেজ। যেমন ধরো গ্লুটামিক অ্যাসিড, আমরা কিন্তু ইতিমধ্যে তার সাথে পরিচিত হয়েছি। এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড এবং এটা হচ্ছে একটা ডাই কার্বক্সিলিক অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো গ্রুপ থাকবে এবং 2টা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে, তো তার সাথে দেখো আরেকটা অ্যামিনো গ্রুপ যুক্ত হয়। এবং আমরা বলেছি যে লাইগেজ তাদের এটিপি লাগে, এখানে এটিপিও দেখানো হচ্ছে। তো গ্লুটামিক অ্যাসিড থেকে কী তৈরি হলো, গ্লুটামিন, এটা কিন্তু আরেকটা অ্যামিনো অ্যাসিড হবেই, তো তার মধ্যে তো অ্যাসিড গ্রুপ ছিল সেটা চলে যায় নাই, হ্যাঁ, তো এখানে এসে কী হলো, একটা অ্যামিনো গ্রুপ আরও এক্সট্রা যুক্ত হলো। আমি যদি একটু স্ট্রাকচারটা দেখাই তোমরা একটু ভালো বুঝবা, তবে সাবধান, স্ট্রাকচার কিন্তু মুখস্থ করতে যাওয়া যাবে না। এই দেখো এই যে গ্লুটামিক অ্যাসিড আমরা দেখিয়েছিলাম, তার মধ্যে 2টা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে আমরা বলেছিলাম। তো এই দেখো এখানে এমিন আসলো, এই অ্যামোনিয়াটা আসলো, তো এই অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে হাইড্রোক্সিল ওয়াটার এখান থেকে বের হয়ে গেছে, আর এই অ্যামিনো মূলকটা তার সাথে যুক্ত হয়ে গেছে। তোমরা যারা জৈব যৌগ পড়েছো ইতিমধ্যে তোমরা জানো যে একটা কার্বক্সিলিক গ্রুপের সাথে যদি অ্যামিনো গ্রুপ যুক্ত হয় তো আমরা তখন থেকে কী বলি, অ্যামাইড বলি। কাজে এটা কিন্তু একটা অ্যামাইড। আবার দেখো এর মধ্যে অ্যামিনো গ্রুপ আছে, কার্বক্সিলিক গ্রুপ আছে, কাজে সে তো হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড এবং তার নাম কিন্তু গ্লুটামিন, হ্যাঁ, এটা কিন্তু গ্লুটামিন। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে গ্লুটামিন তৈরি হইল, কাজে আমরা এনজাইমটাকে বলবো গ্লুটামিন সিনথেটেজ। সিনথেজ কেন বললাম না, খেয়াল করার ব্যাপার আছে, এই যে এখানে এটিপি খরচ হয়েছে এই জন্য আর সিনথেজ বলা যাবে না, বলতে হবে সিনথেটেজ। IUV মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি। তো তারা এই সংস্থাটা এনজাইমকে এই 6 ভাগেই ভাগ করে। আমরা এখন পর্যন্ত যে 6 ভাগ নিয়ে আলোচনা করেছি এবং তারা এই প্রত্যেকটা ভাগকে আবার বিভিন্ন সাব ক্লাসে ভাগ করে। তো সেই জন্য সেখানে আবার এনজাইমকে যেমন আমরা শিখেছি 6 নম্বর এনজাইম হচ্ছে লাইগেজ, তো সেখানে কিন্তু এনজাইমের ক্লাসিফিকেশন লাইগেজ লেখা হবে না, 6 লেখা হবে, হ্যাঁ, আমাদের বুঝতে হবে 6 হচ্ছে লাইগেজ। তার মানে আমরা বুঝতেছি যে এগুলার ধারাবাহিকতা 1 নম্বরে কী ছিল, 2 নম্বরে কী ছিল, এটা আমাদের একটু মনে রাখা জরুরি। তো সেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি, দেখো OTH LIL, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এখানে OT হচ্ছে অক্সিডো রিডাক্টেজ এনজাইম, টিতে ট্রান্সফারেজ এনজাইম, এইচতে হাইড্রোলেজ, এলতে লাইয়েজ, আর আইতে আইসোমারেজ এবং এলতে হচ্ছে লাইগেজ। এই 6 প্রকার এনজাইম আমরা মনে রাখবো। আমাদের বইতে আরও কয়েকটা শ্রেণী বিভাগ দেখানো হয়েছে, আমরা যদি সেগুলো একটু দেখি। কার্বক্সিলেজ, নাম থেকেই বুঝতে পারতেছো কার্বক্সিলেজ কার্বন ডাইঅক্সাইড গ্রুপটাকে যুক্ত করবে বা বিযুক্ত করবে। যেমন ধরো অক্সালো সাকসিনিক অ্যাসিড, এই যে অক্সালো এটা আসলে অক্সালো অ্যাসিড থেকে এসেছে, আর সাকসিনিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা ডাই কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, তো এখানে তার মানে কয় কার্বন হইল, 6 কার্বন। তো তার সাথে কার্বক্সিল এনজাইমটা কী করে, এখান থেকে একটা কার্বনকে বের করে দেয়, যেখানে 5 কার্বন বিশিষ্ট গ্লুটারিক অ্যাসিড হয়ে যায় এবং আলফা কার্বনিক কিটো গ্রুপ, এই জন্য আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। আমি একটু স্ট্রাকচার দেখালে তোমরা আর ভালো বুঝবা, তবে সাবধান, স্ট্রাকচার মুখস্থ করা যাবে না, কিন্তু বুঝতে হবে শুধু। দেখো এই হচ্ছে অক্সালো, এটুকু আসে সাকসিনিক অ্যাসিড থেকে, তাহলে অক্সালো সাকসিনিক অ্যাসিড। কার্বক্সিলেজ এনজাইম কী করলো, এখান থেকে এইটাকে সরাইয়া ফেললো, কার্বন ডাইঅক্সাইড হিসাবে সরাইয়া ফেললো, থাকলো 5 কার্বন বিশিষ্ট এই যে ডাই কার্বক্সিলিক অ্যাসিড, যেটার নাম হচ্ছে গ্লুটারিক অ্যাসিড। আর 2 নম্বর কার্বনে কি, এটা কি কার্যকরী মূলক, এটা হচ্ছে আলফা কার্বনিক কিটো গ্রুপ, এই জন্য এটা হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এপিমারেজ, এরা পরস্পরের এপিমারে পরিণত করে। তো এপিমার হচ্ছে এক ধরনের আইসোমার, যেমন ধরো এই গ্লুকোজ এবং গ্যালাক্টোজ হচ্ছে
পরস্পরের এপিমার। তো আমরা যদি তাদের স্ট্রাকচারটা দেখি, দেখো আমি এখানে লিখে রাখছি, এ হচ্ছে গ্লুকোজ তার স্ট্রাকচার এবং এটা গ্যালাক্টোজের স্ট্রাকচার। দেখো কী তফাৎ, এটাও অ্যালডোজ, এইটাও কিন্তু অ্যালডোজ, অ্যালডিহাইড গ্রুপ আছে। 2 নম্বর কার্বনে OH ডানে, 2 নম্বর কার্বনে OH ডানে, 3 নম্বর কার্বনে OH বামে, 3 নম্বর কার্বনে OH বামে। দেখো সব মিল আছে, নিচেরগুলোও মিল আছে। তফাৎ শুধু হচ্ছে এই 4 নং কার্বনে। কী তফাৎ, এটার 4 নং কার্বনে OHটা হচ্ছে ডানে, আর গ্যালাক্টোজের 4 নং কার্বনে OHটা হচ্ছে বামে। কাজে আমরা খেয়াল করলাম যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সব দিক থেকে একই রকম, তফাৎ হচ্ছে একটা কার্বনের কনফিগারেশনে, একটা কার্বনের কনফিগারেশনে। তো যেই সকল যৌগ একটা মাত্র কার্বনের কনফিগারেশনে ভিন্ন তাদেরকে আমরা বলি পরস্পরের এপিমার। তাহলে এখানে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ হচ্ছে পরস্পরের এপিমার। তুমি যদি এটাকে OHটাকে এখানে নিয়ে যাও, Hটাকে এখানে নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি আর গ্লুকোজ পাবা না, তুমি যেটা পাবা সেটা হচ্ছে ম্যানোজ। তাহলে ম্যানোজ এবং গ্লুকোজের মধ্যেও একটাই তফাৎ, 2 নং কার্বনে OH ডানে বামে। কাজে আমরা বলতে পারি ম্যানোজ এবং গ্লুকোজও হচ্ছে পরস্পরের এপিমার। এখন আসো ফসফোরাইলেজ। তো ফসফোরাইলেজ এরা ফসফেট গ্রুপকে যুক্ত করতে বা বিযুক্ত করতে সহায়তা করে, যেমন গ্লুকোজ। হ্যাঁ, এই গ্লুকোজ, এই দেখো এখানে এনজাইম হচ্ছে হেক্সাকাইনেজ। আমরা বলেছি কাইনেজ এনজাইমের কাজই হচ্ছে ফসফেট গ্রুপকে যুক্ত করা, হেক্সুজের সাথে ফসফেট গ্রুপকে যুক্ত করবে। তাহলে গ্লুকোজ হচ্ছে একটা হেক্সুজ। তো ফসফেট গ্রুপ পাবে থেকে ATP, এডিনোসিন ট্রাইফসফেট। আমরা জানি এর মধ্যে 3টা ফসফেট গ্রুপ আছে, এখান থেকে একটা ফসফেট গ্রুপ গ্লুকোজের 6 নং কার্বনে যুক্ত হয়ে যাবে, তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। আমি যদি একটু স্ট্রাকচারটা দেখাই, দেখো এই হচ্ছে গ্লুকোজ, তার 6 নং কার্বনে ATP থেকে এসে একটা ফসফেট যুক্ত হয়ে যায়, হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এখানে যে এনজাইম কাজ করলে সেটা হচ্ছে কাইনেজ, যেহেতু হেক্সুজের উপরে সে কাজ করছে এই জন্য হেক্সাকাইনেজ।